সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে কিভাবে মৌলের অবস্থান নির্ণয় করতে হয় সেটি জানবো। তো আমরা এখানে আমাদের ডান পাশে আমরা হচ্ছে নিয়মগুলো লিখে রেখেছি। তোমরা দেখতে পাচ্ছ যে ফার্স্ট হচ্ছে তোমরা জানো যে পর্যায় সারণীতে দুটি জিনিস থাকে, একটা হচ্ছে পর্যায় রো গুলো সারিগুলো, আর হচ্ছে গ্রুপ যেগুলো হচ্ছে কলাম গুলো। ঠিক আছে, তো আমাদের পর্যায় নির্ণয় করতে হবে এবং গ্রুপ নির্ণয় করতে হবে, তারপরে আমরা বুঝবো যে একটা মৌল পর্যায় সারণীতে কোন অবস্থানে কোন জায়গায় সে অবস্থান করতেছে। এটা করার জন্য আমরা হচ্ছে একটা মৌল নিই স্যাম্পল হিসেবে। সেই মৌলটি হচ্ছে আমার সোডিয়াম। ঠিক আছে, এবং আমরা সবাই জানি এটা পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। এখানে 11টি ইলেকট্রন থাকে, প্রোটন 11টি, নিউট্রন 11টি স্বাভাবিক অবস্থা। এখন আমি যদি এই জিনিসটা করি তাহলে হচ্ছে 1s 2s 2p 6 3s 1। তো এখন তোমরা এক নম্বর যে নিয়মটি দেখতে পাচ্ছ, সেটি হচ্ছে সর্বশেষ প্রধান শক্তি স্তরে শুধু s অরবিটাল থাকলে তখন সেক্ষেত্রে আমরা s অরবিটাল যতটা ইলেকট্রন থাকবে সেটাই হবে আমার গ্রুপ, সেটা সংখ্যা। আর হচ্ছে পর্যায়ের ক্ষেত্রে আমাদের সব মৌলের ক্ষেত্রে একই নিয়ম, সেটা হচ্ছে কি সর্বশেষে যে প্রধান শক্তি স্তর থাকবে সেই প্রধান শক্তি স্তরের সংখ্যাটাই হবে পর্যায়। যেমন তুমি যদি একটু খেয়াল করো তাহলে তুমি দেখতে পাবে যে সোডিয়াম মৌলটার সর্বশেষ যে প্রধান শক্তি স্তর সেটি হচ্ছে আমার 3 নম্বর শক্তি স্তর। ঠিক আছে, সোডিয়াম মৌলটার সর্বশেষ প্রধান শক্তি স্তর কোনটা, সেটা হচ্ছে 3 নম্বর শক্তি স্তর বা 3। তাহলে আমার সোডিয়ামের পর্যায় কত হবে? সোডিয়ামের পর্যায় হবে কত? 3 নম্বর পর্যায়ে। অর্থাৎ এটি হচ্ছে পর্যায় সারণী 3 নম্বর পর্যায়ে অবস্থান করবে। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে আমার গ্রুপ নির্ণয় করবো। তাহলে গ্রুপটা আমি কিভাবে নির্ণয় করবো সেটা একটু দেখি। গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে আমি যদি আমাদের গ্রুপ নির্ণয়ের প্রথম যে নিয়মটি সেটি যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে সর্বশেষ প্রধান শক্তি স্তরে শুধু s অরবিটাল থাকলে s এর ইলেকট্রন সংখ্যাটা আমাকে নির্ণয় করতে হবে। এখন s যদি আমি নির্ণয় করতে যাই সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমি দেখতে পাচ্ছি যে সর্বশেষ প্রধান শক্তি স্তর হচ্ছে 3 নম্বর শক্তি স্তর, এবং সেখানে আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র s অরবিটাল আছে। আমার 3 নম্বর শক্তি স্তর আমরা জানি যে 3টা অরবিটাল থাকে, 3s 3p 3d। তার মধ্যে শুধুমাত্র এখানে s অরবিটালের অস্তিত্ব আছে, কাজে আমার এখানে শুধুমাত্র s অরবিটাল আছে, এই নিয়মটা খাটবে। অর্থাৎ আমার সর্বশেষ প্রধান শক্তি স্তরে শুধুমাত্র s অরবিটাল আছে, এই নিয়মটা খাটবে। আর এই নিয়ম যদি খাটে তাহলে এই নিয়মের ক্ষেত্রে আমার কি বলা আছে, s অরবিটাল যতটা ইলেকট্রন থাকবে সেটাই হবে তার গ্রুপ সংখ্যা। এখানে s অরবিটাল কয়টা ইলেকট্রন আছে? আমরা দেখতে পাচ্ছি s অরবিটালে একটা ইলেকট্রন আছে, তার মানে হচ্ছে আমার সোডিয়াম মৌলটার পর্যায় সারণীতে অবস্থান হবে 1 নম্বর গ্রুপে। অর্থাৎ সোডিয়াম মৌলটা 3 নম্বর পর্যায়ে এবং 1 নম্বর গ্রুপে অবস্থান করবে। এটা হচ্ছে সোডিয়াম মৌলটার পর্যায় সারণীতে অবস্থান। সোডিয়ামের পর্যায় সারণীতে অবস্থানটা কি? সোডিয়ামের পর্যায় সারণীতে অবস্থান হচ্ছে সোডিয়াম এর পর্যায় সারণীতে অবস্থান, সেটা কি? সেটা হচ্ছে এটা। ঠিক আছে, আচ্ছা এবার যদি আমরা আরো একটা মৌল নিই তাহলে সেক্ষেত্রে আমরা যদি দেখতে পাই, আমরা যেটা নিব সেটা হচ্ছে কি, আমরা ধরো যে একটা মৌল নিলাম, আমরা একটা মৌল নিলাম, সেটা হচ্ছে ধরো তোমার কার্বন। আমরা জানি যে কার্বন, এটার পারমাণবিক সংখ্যাটা কত? 6 বা 6। সেক্ষেত্রে আমরা যদি করি ইলেকট্রনের সাথে 1s 2 2s 2 2p 2। ঠিক আছে, আচ্ছা 2 2 4 4 2 6। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন আমরা যদি এটার পর্যায় নির্ণয় করতে যাই তাহলে আমরা দেখবো যে এটা সর্বশেষ প্রধান শক্তি স্তর কোনটা? সর্বশেষ প্রধান শক্তি স্তর হচ্ছে কত? 2 বা 2। তাহলে এটার পর্যায় কি হবে? এটার পর্যায় হবে 2 নম্বর পর্যায়ে অবস্থান করতেছে আমার এই কার্বন যে মৌলটি আছে। আমরা সবাই কার্বনের সাথে পরিচিত। আর যদি আমি গ্রুপ নির্ণয় করতে চাই তাহলে আমি সেক্ষেত্রে যেটা দেখতে পাবো সেক্ষেত্রে হচ্ছে, আমি যদি একটু খেয়াল করি, আমার প্রথম নিয়মটি যদি আমি একটু রিভাইজ করি সেক্ষেত্রে আমি দেখবো যে আমার সর্বশেষ প্রধান শক্তি স্তর শুধু s থাকতে হবে। সর্বশেষ প্রধান শক্তি স্তর শুধু s থাকতে হবে, যেটা হচ্ছে এটার ক্ষেত্রে আছে। বাট এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে কিন্তু সর্বশেষ প্রধান শক্তি স্তর হচ্ছে তোমার 2 নম্বর শক্তি স্তর। বাট এখানে s ও আছে কিন্তু আবার p ও আছে, অর্থাৎ s এর অস্তিত্ব আছে, p এর অস্তিত্ব আছে। কাজে কিন্তু আমার এখানে 1 নম্বর নিয়মটি কিন্তু আমার এখানে খাটবে না। 1 নম্বর নিয়মটি যদি না খাটে তাহলে এবার আমি 2 নম্বর নিয়মটিতে যাই। 2 নম্বর নিয়মটিতে কি বলা আছে যে সর্বশেষ প্রধান শক্তি স্তরে যদি শুধু s ও p অরবিটাল থাকে, সর্বশেষ প্রধান শক্তি স্তরে যদি শুধু s ও p অরবিটাল থাকে, সেক্ষেত্রে আমাকে s অরবিটালের যে সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, সেটা p অরবিটালের যে ইলেকট্রন সংখ্যা সেটা যোগ করতে হবে। যোগ করে তার সাথে আরো 10 যোগ করতে হবে। 10 যোগ করে আমি হচ্ছে 2 নাম্বারটা পেয়ে যাবো যে আমার এই সমূহের ক্ষেত্রে। অর্থাৎ এখানে তুমি দেখো এই যে এখানে 2 নম্বর শক্তি স্তর। ঠিক আছে, এখানে s এর অস্তিত্ব আছে, p এর অস্তিত্ব আছে। এখানে s এর অস্তিত্ব আছে, p এর অস্তিত্ব আছে। কাজে এখানে s এর অস্তিত্ব, p এর অস্তিত্ব আছে যেহেতু, এবং এটা যদি সর্বশেষ প্রধান শক্তি স্তর, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে?
s অরবিটালে যতটা ইলেকট্রন আছে এবং p অরবিটালে যতটা ইলেকট্রন আছে সেই দুটাকে যোগ করে দিতে হবে এবং তার সাথে যোগ করে কিন্তু আমি গ্রুপ নাম্বারটা পেয়ে যাব। তো আমি দেখি যে s অরবিটালে ইলেকট্রন কয়টা আছে, s অরবিটালে ইলেকট্রন আছে 2টা, p অরবিটালে কয়টা আছে, p অরবিটালে ইলেকট্রন আছে 2টা, তাহলে 2 2 ইলেকট্রন কয়টা হবে, 4টা। আর তার সাথে আরো কত যোগ করতে হবে, 10 যোগ করতে হবে। অর্থাৎ আমরা এখানে আমি যদি করি s হচ্ছে আমার কয়টা, s হচ্ছে এখানে আমার 2টা, s ইলেকট্রন আছে 2টা, আর p আমার ইলেকট্রন কয়টা আছে, p ইলেকট্রন আছে আমার 2টা ইলেকট্রন। তার সাথে আমাকে কত যোগ করতে হবে, পর্যায় যোগ করতে হবে, আমাকে গ্রুপ বের করতে হবে। তখন আমাকে কি করতে হবে, তাহলে s প্লাস p প্লাস 10, অর্থাৎ আমাকে কি করতে হবে, আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে 2 যোগ 2 যোগ 10, ঠিক আছে, এটা করতে হবে। আলটিমেটলি আমার এটা কত আসবে, 10 এর 4 14 আসবে, ঠিক আছে। অর্থাৎ আমার যে কার্বন যে মৌলটি আছে সেটি হচ্ছে আমার পর্যায় সারণীর 14 নম্বর গ্রুপে অবস্থান করতেছে, আর এটা 2 নম্বর পর্যায়ে এবং 14 নম্বর গ্রুপে অবস্থান করতেছে। আর আমি দেখতে পারি যে কার্বন মৌলটি পর্যায় সারণীর আমার কত নম্বর গ্রুপে অবস্থান করে, এটা হচ্ছে 14 নম্বর গ্রুপে অবস্থান করে। এবং তোমরা দেখবা যে পর্যায় সারণীতে কিন্তু এটা আসলেই 14 নম্বর গ্রুপে অবস্থান করতেছে। নেক্সট আমি যে উদাহরণটা নিয়ে আসবো সেটি হচ্ছে, আমি যদি আরো একটু উদাহরণ দিই, সেক্ষেত্রে যদি আমি আয়রন বা লোহার যে উদাহরণটা দিই, আমি যদি আয়রনের ইলেকট্রন বিন্যাসটা একটু দেখার চেষ্টা করি। আয়রনের আমরা জানি যে আয়রনের ইলেকট্রন বিন্যাসে আয়রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, আয়রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে আমার 26 বা 26, আয়রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 26 বা 26। মানে যদি ইলেকট্রন বিন্যাসটা আমরা করি 1s 2 2s 2 2p 6 3s 2 3p 3s 2 3p 6, তারপর হচ্ছে আমার 3d 4s। এরপর আমরা জানি যে 3p এর পর যেটা হয় 4s এ যায়, আর এখানে আমার 18টা ইলেকট্রন হলো 20টা, আর হচ্ছে আমার 6টা ইলেকট্রন থাকবে। 6টা ইলেকট্রনের ক্ষেত্রে আমার সেটা হচ্ছে কোথায় বসবে, d তে বসে যাবে, ঠিক আছে। 6টা ইলেকট্রনের ক্ষেত্রে d তে বসে যাবে। আচ্ছা, এখন আমি যদি এটার ক্ষেত্রে কিভাবে করি, তাহলে একটা পর্যায়ে কি হবে, এটার পর্যায়ে হবে আমার সর্বশেষ প্রধান শক্তি স্তর যেটা, সেটা হবে আমার পর্যায়। সর্বশেষ প্রধান শক্তি স্তর এখানে কত, আমি দেখতে পাচ্ছি যে এখানে সর্বশেষ প্রধান শক্তি স্তর হচ্ছে আমার কত নম্বর, 4 নম্বর, ঠিক আছে। 4 নম্বর হচ্ছে সর্বশেষ প্রধান শক্তি স্তর। 4 নম্বর যদি সর্বশেষ প্রধান শক্তি স্তর হয়, সেক্ষেত্রে আমার 4 নম্বরটা হবে এই আমার আয়রনের যে পর্যায়, অর্থাৎ আয়রন হচ্ছে আমার 4 নম্বর পর্যায়ে অবস্থান করতেছে পর্যায় সারণী। আর হচ্ছে কি, তারপর আমার গ্রুপ নির্ণয় করতে হবে। এখন গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে আমাকে প্রথম নিয়মটা দেখি একটু। প্রথম নিয়ম আছে যে সর্বশেষ প্রধান শক্তি স্তর শুধু s অরবিটালের অস্তিত্ব থাকে। আচ্ছা, ভালো কথা, সর্বশেষ প্রধান শক্তি স্তরে s অরবিটালের অস্তিত্ব আছে শুধু, আর কোন অরবিটালের অস্তিত্ব নাই। 4 নম্বর প্রধান শক্তি স্তর এবং তাতে শুধু s অরবিটালের অস্তিত্ব আছে। বাট একটা নিয়ম এখানে আমাকে করতে হবে, তার মানে আমার মনে হচ্ছে যেন এটা হচ্ছে আমার 1 নম্বর নিয়মের সাথে মিলে যাচ্ছে। বাট এখানে কথা হচ্ছে 1 নম্বর নিয়মটা যখন আমি বিবেচনা করবো, সেক্ষেত্রে আমার 3 নম্বর নিয়মটাও আমাকে একই সাথে বিবেচনা করতে হবে। কেন? কারণ হচ্ছে 1 নম্বর নিয়মটাতে যখন আমি দেখবো যে আমার ইলেকট্রন মানে হচ্ছে একটা অরবিটাল s-টা আছে, ঠিক আছে, আমি দেখবো যে তার আগে আমার d আছে কিনা, তার আগে আমার d অরবিটাল আছে কিনা। অর্থাৎ 1 নম্বর শক্তি স্তর 1 নম্বর নিয়মটার ক্ষেত্রে যেটা হবে, সর্বশেষ প্রধান শক্তি স্তর যেটা, সেটা হচ্ছে সেটার আগের প্রধান শক্তি স্তরে d অরবিটালের অস্তিত্ব আছে কিনা। আমরা যদি 1 নম্বর নিয়মের ক্ষেত্রে আমরা সোডিয়ামটা করলাম, এখন এটার ক্ষেত্রে যদি দেখার চেষ্টা করি, এখানে সর্বশেষ প্রধান শক্তি স্তরে s আছে, বাট তার আগে শক্তি স্তর 2 নম্বর প্রধান শক্তি স্তরে কিন্তু d অরবিটালের কোনো অস্তিত্ব নেই। বাট এখানে কিন্তু সর্বশেষ প্রধান শক্তি স্তরে s অরবিটালের অস্তিত্ব আছে, বাট তার আগে কিন্তু আবার d অরবিটালের অস্তিত্ব আছে, তার আগে প্রধান শক্তি স্তর 3 নম্বর শক্তি স্তরে কিন্তু d অরবিটালের অস্তিত্ব আছে। এই সকল ক্ষেত্রে যেটা করতে হবে তোমাকে, সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে আমরা জানি সবাই, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, যে d এবং s এই দুইটা তোমাকে যোগ করে দিতে হবে। d এবং s এর ইলেকট্রন সংখ্যাটা তোমাকে যোগ করে দিতে হবে। তো আমার এখানে d এর ইলেকট্রন কয়টা আছে, 2টা, আর সরি s এর ইলেকট্রন কয়টা আছে, 2টা, আর d এর ইলেকট্রন কয়টা আছে, d এর ইলেকট্রন আছে 6টা। যদি 6 আর 2 যোগ করে দিই, তাহলে এটা হবে আমার কত, 8। কত হবে আমার, 8 হবে, ঠিক আছে। এখন তাহলে আমার আয়রন যে মৌলটি বা লোহার যে মৌলটি, সেটি হচ্ছে আমার পর্যায় সারণীর কত নম্বর গ্রুপে অবস্থান করতেছে, আয়রন বা লোহা পর্যায় সারণীর 8ম গ্রুপে বা 8 নম্বর গ্রুপে অবস্থান করতেছে, পর্যায় সারণীর 8 নম্বর গ্রুপে অবস্থান করতেছে। এটাই ছিল মূলত আমাদের যে আমাদের ইলেকট্রন বিন্যাস থেকে যে পর্যায় সারণীতে কোনো একটা মৌলের অবস্থান আমরা কিভাবে নির্ণয় করবো সেটা। তো আমাদের 3টা নিয়ম আছে গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে, আর পর্যায় নির্ণয়ের ক্ষেত্রে শুধুমাত্র একটা নিয়ম। আশা করি আমরা এই নিয়মগুলো ভালোভাবে বুঝতে পারছি, এবং আশা করি এখন থেকে হচ্ছে আমাদেরকে যদি যে কোনো মৌল দেয়, সেটার আমরা পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করে ফেলতে পারবো যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা ভালোভাবে করতে পারি। ধন্যবাদ সবাইকে।